আজকে আমরা দশম শ্রেণীর প্রশ্ন প্রস্তুতি 3 নম্বর স্কুলটা সেটা সম্পূর্ণ সলভ করব। 3 নম্বর স্কুলটা হলো কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুল। এটা দেখতে পাবে 137 থেকে 138 পেজের মধ্যে তোমরা দেখতে পাবে। এটা 3 নম্বর স্কুল, ভৌতবিজ্ঞানের মধ্যে পড়ছে। দেখে নাও, মানে এটা সম্পূর্ণ 3 নম্বর স্কুলটা আমরা সম্পূর্ণ সলভ করব। ক্লাস টেনের সকল ছাত্রছাত্রীর কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা সবটা দেখবে। চলে এসো আজকের প্রথম প্রশ্ন। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে আণবিক গুরুত্ব হবে অপশান এ 14, অপশান বি হলো 28, অপশান সি হলো 7, অপশান ডি 32। আমরা জানি এম সমান 2D, একটা সূত্র আছে এম সমান 2D, এটা আমার আণবিক গুরুত্ব, আর ডি বলতে বাষ্প ঘনত্ব। তাহলে 2 এর সঙ্গে 14 গুণ করলে 28 হবে, 28 হলে তাহলে সেটা কী তো পাওয়া যাবে এম সমান 2D। এম বলতে আণবিক গুরুত্ব, ডি বলতে বাষ্প ঘনত্ব। ডি এর মান এখানে 14 বলা আছে, তাহলে 2 × 14 এটা করলে আসবে 28, তাহলে আমরা অপশান বি বলবো। তাহলে 1.2 কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর, আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ, তাহলে এর মধ্যে কোনটা হবে? গামা আর ইকুয়াল টু গামা এ, গামা আর লেস দ্যান গামা এ, আর সি গামা আর গ্রেটার দ্যান গামা এ। আর বলা আছে অপশান ডি বলা আছে গামা আর ইকুয়াল টু 2 গামা এ। তাহলে এখানে মনে রাখতে হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সবসময় বেশি হয় আপাত প্রসারণের থেকে। প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে বেশি হবে। তাহলে এটা আমরা অপশান সি বলবো, অপশান সি আমরা মনে রাখব। 1.3 আন্তর্জাতিক রীতি অনুযায়ী লাইট তারের বর্ণ অপশান এ সবুজ, অপশান বি নীল, অপশান সি কালো, অপশান ডি বাদামি। তাহলে অপশান এ সবুজ, অপশান বি নীল, অপশান সি কালো, অপশান ডি বাদামি। তাহলে এটা আমরা কি বলবো? অবশ্যই অপশান ডি লিখবো আমরা। তারপর দেখো 1.4 একটি পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ অপশান এ দ্বিগুণ হবে, অপশান বি 3 গুণ হবে, অপশান সি 4 গুণ হবে, অপশান ডি একই থাকবে। তাহলে এটা দেখো, আমরা জানি উৎপন্ন তাপ এরকমভাবে লিখি, তাহলে এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার, তাহলে প্রবাহ মাত্রার বর্গের, তাহলে প্রবাহ মাত্রা দ্বিগুণ করছে মানে অর্থাৎ উৎপন্ন তাপটা কত গুণ হবে? 4 গুণ হবে, তাহলে অপশান সি হবে 4 গুণ। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ, লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ অপশান এ 25%, অপশান বি 30%, অপশান সি 35%, অপশান ডি 50%। তাহলে এখানে মনে রাখতে হবে অপশান সি হবে 35%। 1.7 যে প্রশ্নটা আছে সেটা হলো কার্বন বিজারণ পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশন করা হয়? কার্বন বিজারণ পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশন করা হয়? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি জিঙ্ক, অপশান সি অ্যালুমিনিয়াম, অপশান ডি ম্যাগনেসিয়াম। তাহলে এখানে অপশান বি হলো, সেটা হলো জিঙ্ক। আজকে আমরা প্রশ্ন প্রস্তুতি দশম শ্রেণী 3 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করছি।
ভালো করে ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমরা ভিডিওতে একটা লাইক করবে এবং যে সকল ছাত্রছাত্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলে আসছি আজকে গ্রুপ বি এর 2-এর 1-এরটা 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত দেখে নাও। উত্তরটা যেটা হবে সেটা হলো 6.023 × 10⁻²t। এই উত্তরটা হবে, দেখে নাও কী করে হবে। আমরা জানি দেখো 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.023 × 10⁻23t। 1 গ্রাম জলে অণুর সংখ্যা বার করব, আর যেটা দেয়া আছে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা বার করব। তাহলে বার করলে দেখা যাচ্ছে উত্তরটা আসছে, দেখো এখানে উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি 6.023 × 10⁻22t। তাহলে এটাই মেন অ্যান্সার। এটা লিখলেও পরীক্ষায় ফুল মার্কস না পাবে, কিন্তু ভালো করে দেখে নাও প্রসেসটা কীভাবে করা হয়েছে, ঠিক আছে। এটা পুরো প্রসেসটা দেখে নাও, এরকমভাবে কিন্তু তোমরা করলে উত্তরটা কিন্তু নিখুঁতভাবে বেরোবে। তারপরে বলা আছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান সর্বোচ্চ। মনে রাখতে হবে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে দেখো এটা আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা মানে হলো যে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই আলফাটারই একটা অপর নাম আছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে সবচেয়ে বেশি হবে গামা বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ কঠিন পদার্থের মধ্যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু সবচেয়ে বেশি হবে বা সর্বোচ্চ হবে। তাহলে আমরা যদি উত্তরটা লিখি তাহলে লিখব গামা। গামা বলতে আয়তন প্রসারণ গুণাঙ্ক। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, এটা মনে রাখবে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এটা মনে রাখবে। তারপরে হিরে তাপে সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী, কারণ হিরের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই, মুক্ত ইলেকট্রন না থাকার জন্য তড়িতের কুপরিবাহী, কিন্তু হিরের মধ্যে কিন্তু খুব ভালো তাপ যায়। তাহলে এটা আমরা কি বলবো, সত্য। তারপরে আমরা চলে আসছি সিএফএল এবং এলইডির মধ্যে কোনটিতে তড়িৎ অপচয় কম হবে, অবশ্যই এলইডি। তাহলে এলইডি তড়িৎ অপচয় কিন্তু কম হবে। সংকট তাপমাত্রায় অতি পরিবাহী রোধের মান কত হবে, এটা 0 হবে, 0 লিখব। ফিউজ তার বর্তনীর সঙ্গে কোন সমবায়, এটা শ্রেণী সমবায়। ফিউজ তার বর্তনীর সঙ্গে কোন ধরনের সমবায় যুক্ত হয়, এটা আমরা লিখব শ্রেণী সমবায়। তারপরে তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ ব্যবহার করা আবশ্যক, এটা অবশ্যই সবসময় সমপ্রবাহ তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করব, এটা সত্য। তারপর দেখো 2.7 প্রশ্ন আছে ক্ষারধর্মী মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্ষারধর্মী মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা আমরা বলবো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম এটা NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আমরা বলবো। লোহার দ্রব্যের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা বলবো গ্যালভানাইজেশন, আমরা বলবো গ্যালভানাইজেশন। লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা বলবো গ্যালভানাইজেশন। হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ক করতে কী ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। হাইড্রোজেন সালফাইড শুষ্ক করতে কী ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, এটা আমরা লিখব P2O5 বা ফসফরাস পেন্টক্সাইড। P2O5 এর নাম হলো ফসফরাস পেন্টক্সাইড। থার্মিট পদ্ধতিতে বিজারক ধাতুটির নাম লিখতে বলছে,
থার্মিট পদ্ধতিতে বিজারক ধাতুটির নাম হলো, এটা হলো অ্যালুমিনিয়াম এল। তাহলে থার্মিট পদ্ধতিতে বিজারক ধাতুটির নাম হলো অ্যালুমিনিয়াম এল। গ্রুপ সি, এটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আমাকে বলতে বলছে। এটা আমরা দুয়ের স্কুলটা হয়েছিল, সেই দুয়ের স্কুলটায় দেখবে তোমরা 136 থেকে 137 যে পেজে যে দু নম্বর স্কুলটা হয়েছিল আগের ক্লাসে, তার 4-এর 2-এর উত্তরটা তোমরা দেখে নেবে। অর্থাৎ 2 নম্বর স্কুল সেটা হলো চন্দ্রগ্র বন্ধ হাই স্কুল, সেটা হলো যেটা 136 থেকে 137 পেজ আছে। সেখানে দেখবে তুমি 4-এর 2-এর যে উত্তরটা আছে সেখানেও ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আমি বলেছিলাম, এখানেও ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তাহলে ভালো করে ওই 2 নম্বর স্কুলেরটা পুরো দেখে নেবে, সেখানে তুমি দেখবে মানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ব্যাখ্যা করা আছে। তাহলে এই উত্তরটা আমরা বলছি না, ওই ভিডিও তোমরা দেখে নেবে 2 নম্বর স্কুলের ভিডিওটা। তারপরে চলে আসছি অথবার প্রশ্ন আছে। একটি বাল্বে রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী? একটি বাল্বে রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী? দেখো একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ হলো বাতিটির দুপ্রান্তে বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। তাহলে 220 ভোল্ট 100 ওয়াট কথার অর্থ, তাহলে বাতিটির দুপ্রান্তে 220 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে উজ্জ্বল শিখায় জ্বলবে বা উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। এরপর দেখো চলে আসছি, সেটা হলো 3.2 এর বলা আছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠানো হলো, কি ঘটবে লিখতে বলছে। দেখো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন উৎপন্ন হয়। তাহলে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন গ্যাস উৎপন্ন হয়। দেখো এখানে হলো ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হলো CaC2 প্লাস N2। এখানে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হচ্ছে, দিয়ে যেটা হচ্ছে CaCN2 প্লাস C, এটাই হলো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন। এই মিশ্রণটাকে আমরা কি বলবো? নাইট্রোলিন বলবো। অর্থাৎ ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের দূষণ মিশ্রণকে আমরা নাইট্রোলিন বলবো। 2-এর প্রশ্ন 3-এর 2-এর দেখে নাও যে কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠালে কি ঘটবে। দেখো দেখে নাও, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপারে পরিণত হবে এবং অ্যামোনিয়া নিজে N2-তে জারিত হবে। দেখো বিক্রিয়াটা কি দেখে নাও। বিক্রিয়াটা হলো 3CuO প্লাস 2NH3, এটা ইকুয়াল টু Cu প্লাস N2 প্লাস H2O। তাহলে এখানে দেখা যাচ্ছে এই বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে Cu যখন ছিল কালো বর্ণের, যখন ধাতব কপার উৎপন্ন হলো তখন সেটা লাল বর্ণে পরিণত হয়েছে। তাহলে Cu থেকে Cu হয়েছে, আর অ্যামোনিয়া হাইড্রোজেন ত্যাগ করে জারিত হয়েছে N2-তে। তাহলে এখানে দেখা যাচ্ছে তাহলে CuO এটা হলো বিজারিত হয়েছে Cu-তে, আর
NH3 এটা জারিত হয়েছে N2-তে। আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করতে বলছে। দেখে নাও। তাহলে কার্বন বিজারণ পদ্ধতিতে ZnO থেকে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। ZnO প্লাস সি ইকুয়াল টু Zn প্লাস Cu, ZnO প্লাস Cu, তাহলে Zn প্লাস CO2। এক্ষেত্রে দেখা যাচ্ছে ZnO মানে জিঙ্ক অক্সাইড, এর মধ্যে Zn2 প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে গ্রহণ করে ধাতব জিঙ্কে বিজারিত হয়েছে। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে Zn2 প্লাস ছিল, ইলেকট্রন গ্রহণ করে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে জিঙ্কে পরিণত হয়েছে, তাহলে ধাতব জিঙ্কে পরিণত হয়েছে। সুতরাং আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ পদ্ধতি। তাহলে বিজারণ পদ্ধতি, আকরিক থেকে ধাতু নিষ্কাশন বিজারণ পদ্ধতি, খুব ভালো করে এটা লিখে দেবে। তারপর দেখো গ্রুপ ডি আছে। গ্রুপ ডি এর দেখো 4-এর 1-এরটা 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, এসটিপিতে ওই হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, এটা বার করতে বলছে। দেখে নাও কীরকমভাবে করবে। প্রথমে এই বিক্রিয়াটা লিখবে 3Fe প্লাস 4H2O ইকুয়াল টু Fe3O4 প্লাস 4H2। এখানে দেখো এর আণবিক ভর কত বলা আছে, এটা হলো 56 দেওয়া আছে, তাহলে 3 × 56 168 গ্রাম। এখানে করা আছে 4 × 2 8 গ্রাম, তাহলে 168 গ্রাম লোহা থেকে হাইড্রোজেন পাওয়া যায় 8 গ্রাম, একে কত আর 21-এ কত। 68 গ্রাম Fe থেকে হাইড্রোজেন পাওয়া যায় 8 গ্রাম, 1 গ্রাম Fe থেকে হাইড্রোজেন পাওয়া যায় 8/168, আর 21 গ্রাম Fe থেকে হাইড্রোজেন পাওয়া যাবে, দেখো এখানে 1 গ্রাম বেরিয়ে যাচ্ছে, কারণ এটার সঙ্গে এটা কাটলে 8 হবে, 8 8 কেটে গেল 1, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন আমরা পাবো। 168 গ্রাম Fe থেকে মানে হাইড্রোজেন মানে 1 মোল হাইড্রোজেনের আয়তন হলো 22.4, বিক্রিয়ায় 4 মোল বলা আছে, তাহলে 4 × 22.4 হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে 168 গ্রাম Fe থেকে 4 × 22.4 লিটার হাইড্রোজেন পাওয়া যাবে। 1 গ্রাম Fe থেকে পাওয়া যাবে কত, আর যেটা দেয়া আছে 21 গ্রাম Fe থেকে কত পাওয়া যাবে, এখান থেকে দেখা যাচ্ছে সেটা উত্তর বেরিয়ে যাবে 21.2 লিটার আমরা কিন্তু হাইড্রোজেন পেয়ে যাব। দেখো একটা অথবার প্রশ্ন আছে, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন। এখানে Na 23 বলা আছে, S 32 বলা আছে, এই মানগুলোর সাহায্যে করতে হবে। প্রথমেই আমাদের কিন্তু বিক্রিয়াটা লিখতে হবে। প্রথমেই দেখো এখানে হলো 2NaOH প্লাস H2SO4 Na2SO4 প্লাস 2H2O, তাহলে এটা হলো প্রথম বিক্রিয়াটা। তাহলে NaOH এর এটা আণবিক ভর, সেটা বার করা হলো 80 গ্রাম। H2SO4 এটা আমরা পেয়ে গেলাম 98 গ্রাম, এটা প্রথম মনে রাখতে হবে। তারপরে দেখো 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তারপরে দেখো
1 গ্রাম NaOH কে প্রশমিত করতে আমার লাগবে সালফিউরিক অ্যাসিড 98/80, আর এখানে বলা আছে 40 গ্রাম করে দেখা যাচ্ছে, উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে 98/80 × 40, তাহলে এখানে দেখা যাচ্ছে কাটাকুটি করে আমরা পেয়ে গেলাম 49 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে এরম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় পড়ে, খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এরম টাইপের অঙ্ক মাধ্যমিক পরীক্ষার জন্য বা টেস্টের জন্য বা তোমরা যে ইউনিট 2 পরীক্ষা দেবে তার জন্য খুব ইম্পর্টেন্ট। ভালো করে দেখে রাখবে, প্র্যাকটিস করে রাখবে, তোমরা পরীক্ষায় কিন্তু জানা পেয়ে যাবে। দুটো অঙ্ক হয়ে গেল। 4-এর দাগে 2, গাণিতিক রাশিমালা সহ রৈখিক প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে বলছে। এর একক কি দণ্ডের এককের উপর নির্ভর করবে? এর একক কি দণ্ডের দৈর্ঘ্যের উপর নির্ভর করবে? দেখে নাও 4-এর 2-এর প্রশ্নটা। এটা হলো আলফা সমান L2 - L1/L1 T2 - T1, এটা আমরা জানি। আলফা মানে রৈখিক প্রসারণ গুণাঙ্ক, L1 মানে যে দণ্ড নিয়েছি অর্থাৎ T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দণ্ডটার দৈর্ঘ্য L1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দণ্ডটার দৈর্ঘ্য L2। তাহলে এখানে আলফাতে আমরা লিখতে পারি আলফা সমান L2 - L1/L1 T2 - T1। তাহলে এখানে এই যে L1 এর মান 1, T2 - T1 এর মানটা 1, তাহলে এখান থেকে আলফার মান আমি পেয়ে যাবো কত? L2 - L1 পেয়ে যাব। তাহলে এখানে দেখো সংজ্ঞা দিচ্ছি। দেখো কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ প্রসারণ ঘটে তাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো। কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো। আর এটা দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না, এটা কোনো দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, কারণ তুমি দেখে নাও এখানে দেখো এখানেও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা তাপমাত্রার উপর নির্ভর করবে। তাহলে মনে রাখতে হবে এর এককটা দণ্ডের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র তাপমাত্রার এককের উপর নির্ভরশীল। 4.3 ওহমের সূত্রটি বিবৃত করতে বলছে। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে IV লেখচিত্রের প্রকৃতি কি সেটা বলতে বলছে। দেখো উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা ওই পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা ওই পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। তাহলে দেখা যাক, এইটা হলো ওয়াই অক্ষে আমরা I লিখেছি, এক্স অক্ষে V লিখেছি। তাহলে লেখচিত্রটা হলো মূল বিন্দুগামী। তাহলে লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। কি লিখব? মূল বিন্দুগামী সরলরেখা লেখচিত্রের প্রকৃতি। একই দৈর্ঘ্যে দুটি সমান একই পদার্থ দিয়ে দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ। তাহলে তারটি রোধের অনুপাত কত হবে? যে R1 সমান রো L/A1, তাহলে R1 মানে রোধ, রো মানে রোধাঙ্ক, L মানে তারের দৈর্ঘ্য, আর A1 মানে ক্ষেত্রফলটা। তাহলে তারের উপাদান 1, তাহলে রোটা 1 হবে, দৈর্ঘ্য 1 বলা আছে। তাহলে R1 সমান রো L/A মানে তারের ক্ষেত্রফল হলো πr², তাহলে এখানে 1 আছে, তাহলে πr1²। তাহলে R2 মান পেয়ে গেলুম, R2 সমান রো L2/πr2²। তাহলে দুটোকে পাই করা হলো, দুটোকে, অর্থাৎ এটা 1 এটা 2 দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা কি করলাম? তাহলে R2/R1 বা 2/1 করলাম। 2/1 করলে আমরা দেখতে পাচ্ছি R2/R1 সমান আমরা কি বলবো? R1/R2²। এখানে বলা আছে একটার ব্যাসার্ধ অপরটা যদি R2 হয় তাহলে এটা তার দ্বিগুণ মানে 2R2 হবে। তাহলে একটার অপরটা দ্বিগুণ, অপরটা আমি R2 ধরেছি, তাহলে
তাহলে আমরা লিখব যে R1 তাহলে কি হবে, R1 হলো 2R2 হবে। তাহলে এখানে R2 ক্যান্সেল হয়ে গেল, R2 ক্যান্সেল হয়ে গেলে তাহলে 2 স্কোয়ার 4 হবে, তাহলে 4/1 লিখেছি। তাহলে R2/R1 মানে 4/1। তাহলে দেখো R2/R1 আমরা 4/R করেছি, তাহলে R2:R1 কত হবে, 4:1 আমরা লিখব। তাহলে এটা হলো এই অঙ্কটা, আমরা এরকমভাবে সলভ করলাম। অথবা একটা প্রশ্ন আছে, একটি বাড়িতে 3টি 60 ওয়াটের বাতি, 2টি 80 ওয়াটের পাখা দৈনিক 5 ঘন্টা চলে, প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে 30 দিনে কত খরচ হবে? দেখে নাও কীভাবে হবে, দেখে নাও। দেখো দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি ওয়াট ঘন্টা বাই হাজার, মোট ওয়াট ঘন্টা। তাহলে 3টে 60 ওয়াটের বাতি আছে, তাহলে 3 × 60। দুটো আমার বলা আছে 80 ওয়াটের, দুটো 80 ওয়াটের পাখা আছে, তাহলে 2 × 80, 5 ঘন্টা করে চলছে, প্রত্যেকটা 5 ঘন্টা করে চলছে, তাহলে ×5 করা হয়েছে বাই 1000। এটা যোগ করে দেখা যাচ্ছে 1700/1000। এটা কাটাকুটি করলে আমরা বলতে পারবো 17/10 বিওটি। এটা কত বলবো আমরা, এটা কাটাকুটি করে দেখো 17/10 আমরা বলবো এটা বিওটি বলবো, মানে ব্যয়িত তড়িৎ শক্তির একক হলো বিওটি। এবার এটা কতদিন, এটা একদিনে খরচ, একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি 17/10, তাহলে 30 দিনে কত হবে, ×30 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে দেখা যাচ্ছে 51 বিওটি হচ্ছে, 51 বিওটি। এবারে প্রতি ইউনিটের খরচা আমার কত বলা আছে, 6 টাকা বলা আছে। তাহলে এক মাসে মোট খরচা, তাহলে মোট আমার বিদ্যুৎ খরচা হচ্ছে 51 ইউনিট, তাহলে 6 টাকা খরচা, তাহলে ×6 দিয়ে গুণ করব, গুণ করলে আমরা কত পেয়ে যাব, 306 টাকা পেয়ে যাব। এর পরের প্রশ্ন হলো 4.5-এ, সিউ তড়িৎদ্বারের সাহায্যে সিএসও4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটবে বা কী উৎপন্ন হবে, সমীকরণ সহ লিখতে বলছে। এক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্বের পরিবর্তন হবে কি, দেখে নাও। সিএসও4, দেখে নাও, সিএসও4 জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয় Cu2+ আর +SO4 2- তৈরি করবে। ক্যাথোডে যে বিক্রিয়া হলো Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করবে, ধাতব কপারে পরিণত হবে। অ্যানোডে যে বিক্রিয়া ঘটবে সেটা হলো Cu দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে Cu2+ উৎপন্ন হবে। তাহলে ক্যাথোডে যেটা হচ্ছে সেটা Cu2++2 দুটো ইলেকট্রন, সেটা Cu, আর অ্যানোডে হলো Cu- দুটো ইলেকট্রন, Cu-2e। তাহলে তাহলে ক্যাথোডে দেখা যাচ্ছে Cu2++2e, এটা হলো ধাতব কপারে পরিণত হচ্ছে, Cu-তে পরিণত হচ্ছে। অ্যানোডে হলো Cu-2e, এটা Cu2+ উৎপন্ন হচ্ছে। তাহলে মনে রাখতে হবে অ্যানোড থেকে কপারের দ্রবীভবন ঘটবে, ক্যাথোডে সমপরিমাণ কপারের অধঃক্ষেপণ ঘটবে। আর পরের প্রশ্ন যেটা বলা ছিল যে তড়িৎ বিশ্লেষণে যে সিএসও4 গাঢ়ত্বের পরিবর্তন হবে, দেখো তড়িৎ বিশ্লেষণের দ্রবণে সিএসও4 গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে পরের প্রশ্নের উত্তর হলো গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না। দেখো তারপরেরটা অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি বলেছে, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার শর্ত সহ সমীকরণগুলো লিখতে বলছে। দেখে নাও অসওয়াল্ড পদ্ধতি, দেখো 4NH3 + 5O2 এই বিক্রিয়াটা সম্পন্ন হবে প্ল্যাটিনাম তারজালির সাহায্যে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 0.0014 সেকেন্ড। এই শর্তগুলো ফুলফিল হলে কি উৎপন্ন হবে, সেটা 4NO + 6H2O উৎপন্ন হবে। তাহলে এই শর্তগুলি যদি ফুলফিল হয়, দেখো তাহলে এটা দেখা যাচ্ছে যে 4NH3 + 5O2
এটা প্ল্যাটিনাম তারজালি উপস্থিতিতে 0.0014 সেকেন্ড সময়ে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা কি উৎপন্ন হবে? NO উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। যে NOটা উৎপন্ন হলো সেটা বায়ুর সঙ্গে বিক্রিয়া করে NO2 উৎপন্ন হবে। ওই NO2টা জলের সঙ্গে বিক্রিয়া করে সেটা হলো NH3 এবং আবার NO উৎপন্ন হবে। তাহলে এইটা হলো কন্ডিশান, এগুলো রাসায়নিক বিক্রিয়া আর এগুলো হলো কন্ডিশান। তাহলে ভালো করে অসওয়াল পদ্ধতি করে নেবে। এখানে শুধু সমীকরণ লিখতে বলেছে বলে সমীকরণ লেখা হলো, কিন্তু তোমরা যদি এর সঙ্গে যদি ভাষা যোগ করে দাও মানে ল্যাঙ্গুয়েজটা, তাহলে আরও ভালো হবে। সবসময় মানে এই সকল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্লাস যে সমীকরণ সেটা লিখলে আরও ভালো হবে। তা আমি আশা তোমার টেক্সট বইটা পেয়ে যাবে, এর সঙ্গে যে ল্যাঙ্গুয়েজ যেটা বললাম সেটা লিখলে ভালো হবে। অথবা প্রশ্ন আছে, কালো রঙের ধাতব যৌগ এ লঘু H2SO4 সঙ্গে বিক্রিয়া করে পচা ডিমের বি গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন করে। বি এর মধ্যে লেড অ্যাসিটেট সিক্ত কাগজকে ধরলে কালো রঙের অধক্ষেপ সি উৎপন্ন হয়, ফলে কাগজটি কালো হয়ে যায়। ABC-কে শনাক্ত করতে বলছে এবং সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণ দিতে বলছেন। দেখে নাও কীরকমভাবে লিখতে হবে একটু ভালো। FeS দেখো এটা কীভাবে লিখতে হয়। FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। তাহলে এখানে দেখা যাচ্ছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক বিক্রিয়া করলে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। তাহলে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক বিক্রিয়া করলে সেটা হলো ফেরাস সালফেট এবং হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। এখানে FeS যে হচ্ছে এটা দেখা যাচ্ছে এ যৌগটা মানে এ, তাহলে FeS ফেরাস সালফাইড, আর বিটা হলো পচা ডিমের গন্ধযুক্ত H2S, তাহলে হাইড্রোজেন সালফাইড হলো বি। এবার এই বিটা যে উৎপন্ন হয়েছে সেটা আমরা আসবো সেই লেড অ্যাসিটেটের দ্রবণ বিক্রিয়া করলে PbS উৎপন্ন হবে। এই PbSটাও লেড সালফাইড, এটাও কালো। তাহলে সি যৌগের নাম তাহলে কি বলবো? সি যৌগের নাম হলো PbS। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো বিক্রিয়া আমাদের লিখতে হবে। একটা হলো FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S, এটা লিখতে হবে। তাহলে FeSটা A আর H2Sটা B। এরপরে আমরা যে H2Sটা পাচ্ছি সেটার সঙ্গে লেড অ্যাসিটেট বিক্রিয়া করলে PbS প্লাস 2CH3COOH। এখানে এটা যে উৎপন্ন এটাও কালো। তাহলে এটা হলো FeS, বিটা আমরা কি লিখব? বিটা হলো H2S আর সিটা হলো PbS। কান্দি রাজা MC গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সকল বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। আশা করি তোমরা পরীক্ষা অত্যন্ত ভালো মার্কস পাবে। খাতায় লিখে প্র্যাকটিস করবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।